এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন। তার কাছে প্রশ্ন ছিল, স্থানীয় সরকারের কার্যক্রম আইন প্রণেতার হস্তক্ষেপ স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। এই স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে কিভাবে শুধু আইন প্রণয়ন ও সংসদীয় কাজে আপনি ভূমিকা রাখবেন? শুনে আসি তিনি কি বললেন এর উত্তরে। স্থানীয় সরকার শক্তিশালী এবং স্বাধীন না হলে জনগণের স্থানীয় পর্যায়ে কোনো অংশগ্রহণ নিশ্চিত হয় না। স্থানীয় সরকারের মধ্যে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, তারপর উপজেলা পরিষদ। আমাদের এই সমস্ত বিষয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী খালি মুখে করলে হবে না। শক্তিশালী অর্থটা কি? শক্তিশালী তো একটা বেগ কথা। শক্তিশালী মানে তার পাওয়ারটাকে জনকল্যাণে শক্তিশালী করা। এবং জনকল্যাণে সে খালি একটা লোক যদি অসম্ভব পাওয়ারের অধিকারী হলো কিন্তু জনগণের সাথে সম্পৃক্ত না, তাহলে সে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। সেই জন্যে এমন একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে যে একজন এমপিওকেও যেমন ইমপিচমেন্ট করা যেতে পারে জনগণ যদি চায়, সেরকম বিধান থাকা উচিত। মানে ভাস্ট মেজরিটি পিপল দে ক্যান চেঞ্জ মেম্বার অফ পার্লামেন্ট থ্রু ইমপিচমেন্ট বাই ভোট। তো ঠিক তেমনি আপনার ওই লোকাল গভর্নমেন্টেও এরকম বিধান থাকা উচিত। তো সেটা তো এটা আইন সংস্কারের অনেক প্রয়োজন আছে। শুনলাম তার উত্তর। তিনি স্থানীয় সরকার সংস্কার নিয়ে বেশ কিছু কথা বলেছেন, যদিও স্বার্থের দ্বন্দ্বের বিষয়টা তার উত্তরে আমরা পাইনি। এটা আপনি কিভাবে বলবেন? না, উনি নিয়ে আসছে, উনি আরো চমৎকার করে নিয়ে আসছে। উনি ডিফাইন করেছে সংসদ সদস্য তারা যে এরকম স্বৈরাচারী হয়ে ওঠেন, ফ্যাসিবাদী হয়ে ওঠেন, ফ্যাসিস্ট হয়ে ওঠেন, এরকম ব্যাপারগুলো তার কারণটা কিন্তু উনি ডাইরেক্টলি উনি ইন্ডিকেট করেছেন। স্থানীয় সরকারটাও একই রকম। অর্থাৎ ওনার বক্তব্য এটা পরিষ্কার যে কেউ আমাদের দায়িত্বশীলতার বাইরে না, প্রত্যেকে দায়বদ্ধ জনগণের কাছে, করতে হবে। যদি সে ফেল করে এমন পদ্ধতি করতে হবে যাতে জনগণ তাকে ইমপিচ করতে পারে। এটা একটা চমৎকার একটা বিষয় বলেছেন এবং আমার মনে হয় যে এটা জনগণের মনের কথা বলেছেন। হ্যাঁ, চমৎকার বলেছেন। দর্শক, আমরা আরও কয়েকটি প্রশ্ন ছিল নিতাই রায়চৌধুরীর কাছে, হয়তোবা কোনো কারণে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সংগ্রহ করতে পারিনি। তো যাই হোক, এই প্রশ্নগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করতে চাই। আপনি 8 নম্বর প্রশ্নে বলেছিলেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, আপনি কয়েকটা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছেন, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী সহ এরকম আরও, সেগুলোকে শক্তিশালী করতে, স্বচ্ছ স্বাধীন করতে একজন সাধারণ মানে সংসদ সদস্য হিসেবে তিনি কোনো ভূমিকা রাখবেন কিনা, কি হতে পারতো সেটার উত্তর? এখন মজার বিষয় হচ্ছে অনেকটা তো পরীক্ষার মতো হয়ে গেছে। এখন খুব ভালো ছাত্র, খুব তাড়াহুড়া করে উনি 10টার মধ্যে 7টার উত্তর দিয়েছেন। হয়তো 7টার উত্তরই ওনার হয়েছে, হয়তো 70 পেয়েছেন। 3টা প্রশ্নের উত্তর তো উনি দেন নাই। হয়তো দিলে হয়তো উনি 100 পেতেন, কিন্তু এই জায়গাটাতে যেহেতু উনি দেন নাই, আমি মূল্যায়নে যেতেই চাই না, কারণ যেহেতু উনি অ্যান্সারটা আমার কাছে নাই। না, আপনি আপনার মতো করে কি হতে পারে, কি করা যেতে পারে। একটা বড় কথা হলো যে এটা যদি, আমি তো জনগণের একটা অংশ, কিন্তু জনগণের অংশ হওয়ার পরেও আমি তাকে চিনি, জানি, বুঝি। সেই ক্ষেত্রে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, স্বাধীন, শক্তিশালী করার জন্য যে পদক্ষেপগুলো আমরা গবেষণায় লিপিবদ্ধ করেছি, সেইগুলো তো এটা তো এককভাবে করতে পারবেন না হয়তো ক্ষমতায় গেলে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, তবে ওনার পূর্ণ সামর্থ্য আছে ওই জায়গায় কন্ট্রিবিউট করার। ধন্যবাদ। আমাদের বাকি প্রশ্নগুলো নিয়ে আজকে খুব সংক্ষেপে শুধু আপনার কাছ থেকে জেনে নিতে চাই আমরা, যে আপনি আপনার 9 নম্বর প্রশ্নে বলেছিলেন যে স্বেচ্ছাসেবা নীতির মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রণয়নে একজন সংসদ সদস্যের কাছে প্রশ্ন ছিল যে কি পরিকল্পনা আপনার।
আর একসাথে আমি দুইটা প্রশ্ন এক করে দিই, কারণ সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সহজেই শেষ করতে পারবো। তবে আর আরেকটা ছিল বাংলাদেশের যে নীতিগুলো, ভূমি বিন্যাস নীতি, ব্যবহার নীতি, স্বাস্থ্যনীতি সহ যত নীতিগুলো রয়েছে, সেগুলো সংস্কারে আসলে আইন প্রণেতারা কি ভূমিকা রাখবেন? রাষ্ট্র, আমরা বিনির্মাণের কথা বলছি, মেরামতের কথা বলছি। তো এই মেরামতের কথা বলার আগেই বুঝতে হবে তার মানে এটা ভঙ্গুর, এটা মেরামত করা দরকার। রাষ্ট্রটা ঠিক নাই, ভেঙ্গে অথবা যে অবস্থায় আছে এটাকে মেরামত করতে হবে, রিফার্বিশ করতে হবে। অর্থাৎ এই অবস্থায় আমরা কেউ চাই না। এনাফ ইজ এনাফ, যেটা আমরা বারবার বলছি। তো এই কারণেই ভলান্টারিং পলিসিটা আনা হয়েছে, এবং সেই ভলান্টারিং পলিসিটা কিন্তু শুধু আনা হয় না, এমন একটা কৌশল প্রণয়নের কথা বলা হয়েছে যেখানে জনগণ সম্পৃক্ত হবেন। এবং এই কাজটা বাংলাদেশের ইতিহাসে একজনই করেছিলেন রাষ্ট্রনায়ক হিসাবে, যে এই ভলান্টারিং পলিসি এবং কৌশলটা জনগণকে সম্পৃক্ত করেছিলেন একজনই। দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো প্রতিচ্ছবি আমার কাছে নাই। এই বিষয়টা হয়তো বা নিতাই রায় চৌধুরী যদি প্রশ্নটা পড়তেন, বুঝতেন। একজনই বলতে আমি আপনি কি উল্লেখ করতে চান? কারণ তিনি তো সেই দলের না, সেই দলের। এখন আমি কিন্তু একেবারেই নিরপেক্ষভাবে কথাগুলো বলছি, যে একজন বলতেই যে যখনই স্বেচ্ছাসেবা, স্বেচ্ছাশ্রমের কথা আসে, ভলান্টারি জবের কথা আসে, একটা ছবি কিন্তু আপনার চোখের সামনে ভাসে। সেটা হচ্ছে যে একটা ক্যাপ পরে, গেঞ্জি গায়ে দিয়ে কোনো একজন মাটি কাটছেন। এই দৃশ্যটা চোখে পড়ে না। আমার মনে হয় যে বাংলাদেশে যারা আছে, আমাদের যারা আছে, তারা কেউ এই ছবিটা ভুলতে পারছেন, বা এই ছবিটা তাদের চোখের সামনে নাই। আমি এইটা হয়তো উনি জানলে হয়তো এটা বলতেন। তার অর্থ আমরা আশাই করে মানে ধরে নিতে পারি বা আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি যে তার সেই প্রতিচ্ছবি আমরা নিতাই রায় চৌধুরীর ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যেও দেখব। উনি হয়তো এই প্রশ্নটা পড়লে, ওনার এরকম অনেক অ্যাক্টিভিটিস আছে, হয়তো সেটা বলতেন। আমরা বঞ্চিত হয়েছি তার মুখ থেকে, তার কাছ থেকে এরকম অসাধারণ কিছু তথ্য আমরা পেতে পারতাম। চমৎকার বলেছেন। আমরা একটু জানবার জন্য আপনার কাছ থেকে আরও দুইটি প্রশ্নের একটু বিশ্লেষণ শুনতে চাই। সেটা হচ্ছে, আপনি 9 নম্বর প্রশ্নে বলেছেন যে স্বেচ্ছাসেবা নীতি, কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে এই স্বেচ্ছাসেবা নীতিতে আসলে সংসদ সদস্য পদপ্রার্থীরা কি ভূমিকা রাখবেন নির্বাচিত হওয়ার পর। আর 10 নম্বরে ছিল অনেকগুলা জাতীয় নীতির কথা আপনি বলেছেন, যে ভূমি বিন্যাস নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, এরকম। তো আপনি এই ব্যাপারে কিছুটা বলবেন যে আসলে স্বেচ্ছাসেবা নীতি বা অন্য নীতি সংস্কারের মাধ্যমে আমরা কিভাবে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি? ভলান্টারিং পলিসি ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি, এটা শুধু আমি বিলিভ করি না, এটা এতটাই সত্য প্রমাণিত। একটা ভলান্টারি জব যেমন মহাকাশ থেকে দেখা যায়, যেটাকে আমরা গ্রেট ওয়াল অফ চায়না বলি, 5,500 মাইল তার দৈর্ঘ্য। আরেকটা ভলান্টারি জব বাংলার আকাশ থেকে দেখা যায়। আপনাদের সময়, আমাদের সময়, এবং আমাদের চেয়ে একটু সিনিয়র যারা ছিলেন, তাদের এই আমি কথা বলার সাথে সাথে তাদের চোখের সামনে একটা ছবি চলে আসছে, যে কোদাল হাতে, গেঞ্জি গায়ে দিয়ে, একটা প্যান্ট পরে মাটি কাটছেন, বসে আছেন, মাথায় ক্যাপ, মাথায় একটা ক্যাপ আছে। সুতরাং আমি এইটা ওনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি যে ওই পলিসি যদি আবার ইন্ট্রোডিউস করা যায়, অটোমেটিক্যালি বাংলাদেশ উইল বি চেঞ্জ। এবং নিতাই রায় চৌধুরী তো সেই দলেরই লোক, তিনি হয়তোবা উত্তরটা দিলে আমরা সেই উত্তরটাই পেতাম তার কাছ থেকে। ওনার কাছ থেকে আরো 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 কিছু অসাধারণ, অজানা কিছু তথ্য আমরা পেতে পারতাম। হ্যাঁ, হয়তো আমরা সেটা বঞ্চিত হয়েছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে চমৎকার মূল্যায়নের জন্য এবং আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। এরপরে আমরা আবারও আপনাদের সামনে হাজির করব কোনো এক সংসদ সদস্য প্রার্থীকে, এবং বিশ্লেষণ করব তার প্রশ্নের উত্তরগুলো নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই রাষ্ট্রের মালিক জনগণ।